এই সময় রিলিফের কাজ করার জন্য গোপালগঞ্জ ফিরে আসি। গোপালগঞ্জ মহকুমার একদিকে যশোর জেলা, একদিকে খুলনা জেলা, আর একদিকে বরিশাল জেলা। বাড়িতে এসে দেখি ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। মানুষ সবই প্রায় না খেতে পেয়ে কঙ্কাল হতে চলেছে। গোপালগঞ্জের মুসলমানরা ব্যবসায়ী এবং যথেষ্ট ধান হয় এখানে। খেয়ে পড়ে মানুষ কোনো মতে চলতে পারত। অনেকেই আমাকে পরামর্শ দিল, যদি একটা কনফারেন্স করা যায় আর সরওয়ার্দী সাহেব ও মুসলিম লীগ নেতাদের আনা যায়, তবে চোখে দেখলে এই তিন জেলার লোকে কিছু বেশি সাহায্য পেতে পারে এবং লোকেদের বাঁচাবার চেষ্টা করা যেতে পারে। আমাদের সহকর্মীদের নিয়ে বসলাম, আলোচনা হলো। সকলে বলল, এই অঞ্চলে কোনোদিন পাকিস্তানের দাবির জন্য বড় কোনো কনফারেন্স হয় নাই, তাই কনফারেন্স হলে তিন জেলার মানুষের মধ্যে জাগরণের সৃষ্টি হবে। এতে দুই কাজ হবে, মুসলিম লীগের শক্তিও বাড়বে আর জনগণও সাহায্য পাবে। সকল এলাকা থেকে কিছু সংখ্যক কর্মীকে আমন্ত্রণ করা হলো। আলোচনা করে ঠিক হলো, সম্মেলনের দক্ষিণ বাংলা পাকিস্তান কনফারেন্স নাম দেয়া হবে এবং তিন জেলার লোকেদের দাওয়াত করা হবে। সভা আহ্বান করা হলো অভ্যর্থনা কমিটি করার জন্য। বয়স্ক নেতাদের থেকে একজনকে চেয়ারম্যান ও একজনকে সেক্রেটারি করা হবে। প্রধান যারা ছিলেন তাদের মধ্যে কেউ রাজি হন না, কারণ খরচ অনেক হবে, দেশে দুর্ভিক্ষ, টাকা পয়সা তুলতে পারা যাবে না। শেষ পর্যন্ত সকলে মিলে আমাকেই অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান ও যশোর জেলার মৌলভী আফসার উদ্দিন মোল্লা নামে একজন বড় ব্যবসায়ী, তাকে সম্পাদক করা হলো। আমি কলকাতায় রওনা হয়ে গেলাম নেতৃবৃন্দকে নিমন্ত্রণ করার জন্য। যখন সওয়ার্দী সাহেবকে দাওয়াত করতে গেলাম, দেখি খাজা শাহাবুদ্দিন সেখানে উপস্থিত আছেন। শহীদ সাহেব বললেন, আমি খুবই ব্যস্ত, তুমি বুঝতেই পারো, নিশ্চয়ই চেষ্টা করব যেতে। শাহাবুদ্দিন সাহেবকে নিমন্ত্রণ করো, উনিও যাবেন। অনিচ্ছা সত্ত্বেও শাহাবুদ্দিন সাহেবকে বলতে হলো। তিনিও রাজি হলেন। তমিজউদ্দিন খান তখন শিক্ষামন্ত্রী, ফরিদপুর বাড়ি, তাকে অনুরোধ করলাম, তিনিও রাজি হলেন। মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ এবং হবিবুল্লাহ বাহার চৌধুরী সাহেবকেও দাওয়াত দিলাম। জনাব মোয়াজ্জেম হোসেন চৌধুরী লাল মিয়া তখন কংগ্রেস ত্যাগ করে মুসলিম লীগে যোগদান করেছেন এবং প্রাদেশিক মুসলিম লীগ রিলিফ কমিটির সম্পাদক। আমি তার সাথেই রিলিফের কাজ করতাম। আমাকে খুবই বিশ্বাস করতেন। তিনি যথেষ্ট টাকা, ঔষধ ও কাপড় জোগাড় করেছিলেন। তার সাথে সাথেই আমাকে থাকতে হতো আর প্রত্যেক মহকুমায় কাপড় পাঠাতে হতো। যুদ্ধের সময় মালপত্র বুক করা কঠিন ছিল। 10 দিন ঘোরাঘুরি করলে কিছু কাপড় পাঠাবার মতো জায়গা পাওয়া যেত। অনেক সময় হিসাব নিকাশও দেখতে হতো, নিজের হাতে কাপড়ের গাঁটও বাঁধতে হতো। আমি কোনো কাজেই না বলতাম না। যা হোক, তাকে গোপালগঞ্জ যেতে অনুরোধ করলাম, তিনিও রাজি হলেন। দিন তারিখ ঠিক করে আমি বাড়ি রওনা হয়ে এলাম। সামান্য কিছু টাকা তুললাম শহর থেকে। আমি গ্রামে বের হয়ে পড়লাম। কিছু কিছু অবস্থাশালী লোক ছিল মহকুমায়, তাদের বাড়িতে যেয়ে কিছু টাকা তুলে আনলাম। কাজ শুরু হয়ে গেছে, লোকজন চারিদিকে নামিয়ে দিয়েছি। অতিথিদের খাবারের ভার আব্বাই নিলেন, তবে পাক হবে এক সরকারি কর্মচারীর বাড়িতে। পরে দুই পক্ষ হয়ে গেল, গোলমাল শুরু হলে শেষ পর্যন্ত গোপালগঞ্জে আমাদের বাড়িতেই বন্দোবস্ত হলো। প্যান্ডেল করলাম নৌকার বাদাম দিয়ে। যাদের বড় বড় নৌকা ছিল তাদের বাড়ি থেকে 2 দিনের জন্য বাদামগুলি ধার করে আনলাম। 5,000 লোক বসতে পারে এত বড় প্যান্ডেল করলাম। খরচ খুব বেশি হলো না। এদিকে এই কনফারেন্স বন্ধ করার জন্য অনেকেই চেষ্টা করতে আরম্ভ করলো। টেলিগ্রাম করলো সকল আমন্ত্রিত নেতাদের কাছে, কনফারেন্সের মাত্র 3 দিন সময় আছে। আমার কাছে তমিজউদ্দিন সাহেব ও শাহাবুদ্দিন সাহেব টেলিগ্রাম করেছেন, কনফারেন্স বন্ধ করা যায় কিনা। আমি টেলিগ্রাম করলাম, বন্ধ করা অসম্ভব। সরওয়ার্দী সাহেব আসতে পারবেন না বলে টেলিগ্রাম করেছেন। তিনি বোধহয় ফুড কনফারেন্সে দিল্লি বা অন্য কোথাও যাবেন। সকলে আমাকে বলল কলকাতায় রওনা করতে, কারণ যদি কেউ না আসে তবে ভীষণ ক্ষতি হয়ে যাবে। বহু দূর দূর থেকে লোক আসবে। কনফারেন্স 2-3 দিন চলার কথা ছিল, তা দুর্ভিক্ষের জন্য সম্ভব হবে না। সকালে কর্মী সম্মেলন, বিকালে জনসভা হবে বলে ঠিক হলো। আমি আমার সহকর্মীদের উপর ভার দিয়ে
কলকাতায় রওনা করলাম। তমিজুদ্দিন সাহেব পূর্বেই খুলনায় রওনা হয়ে গেছেন। শাহাবুদ্দিন সাহেব, মৌলানা তর্কবাগীশ ও লাল মিয়া সাহেবকে নিয়ে খুলনায় এলাম। খুলনায় তমিজুদ্দিন সাহেব সরকারি লঞ্চে আমাদের জন্য অপেক্ষা করে আছেন। আমরা লঞ্চে উঠলাম এবং জানতে চাইলাম কেন 3 দিন পূর্বে কনফারেন্স বন্ধ করতে বললেন। জিজ্ঞাসা করে জানতে পারলাম জনাব ওয়াহিদুজ্জামান কিছুদিন পূর্বেও হক সাহেবের সাথে ছিলেন, সদ্য মুসলিম লীগে যোগদান করেছেন। তিনি সহ্য করতে পারছিলেন না যে আমি চেয়ারম্যান হয়েছি আর গোপালগঞ্জে কনফারেন্স হবে। তার কিছু করার নাই, আর বলারও নাই। যদিও 1939 সাল থেকে 1943 সাল পর্যন্ত তারা আমাকে ও মুসলিম লীগকে বাধা দিয়েছেন। আবার সালাম খান সাহেব, জেলা লীগের সম্পাদক, বাড়ি গোপালগঞ্জ, তারও আপত্তি রয়েছে এত বড় কনফারেন্স হবে তাকে বলা হয় নাই বা তার সঙ্গে পরামর্শ করা হয় নাই। তিনিও খবর দিয়েছেন যাতে নেতারা না আসেন। আমাকে সকল নেতাই জানতেন ভালো কর্মী হিসেবে, আমাকে সকলে স্নেহও করতেন। শহীদ সাহেবও বলে দিয়েছেন সকলকে কনফারেন্সে যোগদান করতে। আমাকে অপমান করলে, আবার একবার মত দিয়ে না গেলে কলকাতায় ছাত্রদের নিয়ে যে গোলমাল করব, সে ভয়ও অনেকের ছিল। সকলকে নিয়ে আমি গোপালগঞ্জ উপস্থিত হলাম। নেতারা বিরাট সম্বর্ধনা পেলেন। পাকিস্তান জিন্দাবাদ ধ্বনিতে গোপালগঞ্জ শহর মুখরিত হয়ে উঠল। নেতারা জনসমাগম দেখে খুবই আনন্দিত হলেন। সভা হবে, কিন্তু প্যান্ডেল গতরাতে ঝড়ে ভেঙে গিয়েছে। নৌকার বাদামগুলি ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেছে। সেই ভাঙা প্যান্ডেলে সভা হলো। রাতেই সকলে বিদায় নিলেন। আমার অবস্থা খুবই শোচনীয় হয়ে গেল। এত টাকা আমি কোথায় পাবো? বাদামগুলি ছিঁড়ে গেছে, এখন তো কেউই 1 টাকাও দিবে না। নেতারাও কেউ জিজ্ঞাসা করলেন না। যাদের বাদাম এনেছিলাম তারা অনেকেই আমাকে স্নেহ করত। তারা অনেকেই অর্থশালী, আর তাদের ছেলেরা প্রায়ই আমার দলে। অনেকে ছেঁড়া বাদাম নিয়ে চলে গেল, আর কিছু লোক উস্কানি পেয়ে বাদাম নিতে আপত্তি করলো। তারা টাকা চায়, ছেঁড়া বাদাম নেবে না। আমি কি করব? মুখ কালো করে বসে আছি। অতিথিদের খাবার বন্দোবস্ত করার জন্য আমার মা ও স্ত্রী গ্রামের বাড়ি থেকে গোপালগঞ্জের বাড়িতে এসেছে 3 দিন হলো। আমারও শরীর খারাপ হয়ে পড়েছে অত্যধিক পরিশ্রমে। বিকালে ভয়ানক জ্বর হলো। আব্বা আমাকে বললেন, তুমি ঘাবড়ে গিয়েছো কেন? আব্বা পূর্বেও বহু টাকা খরচা করেছেন এই কনফারেন্স উপলক্ষে। বড়লোক তো নই, কি করে আব্বাকে বলি? আব্বা নিজেই সমাধান দিলেন। যাদের ব্যবসা ভালো না তাদের কিছু কিছু টাকা দিয়ে বিদায় দিলেন। একজন ব্যবসায়ী যার 8-10টা বাদাম নষ্ট হয়েছে, তিনি পুরো টাকা দাবি করলেন, না দিলে মামলা করবেন। আব্বা বললেন, কিছু টাকা আপনি নিয়ে এগুলি মেরামত করিয়ে নিয়েন, মামলার ভয় দেখিয়ে লাভ নেই। যারা পরামর্শ আপনাকে দিয়েছে তারা জানে না যে আপনার বাদাম যে এনেছি তা প্রমাণ করতে যথেষ্ট বেগ পেতে হবে। আমার জ্বর ভয়ানক ভাবে বেড়ে গেছে। শেষ পর্যন্ত ভদ্রলোক উকিলের নোটিশ দিয়েছেন, কিন্তু সাহস করে আর মামলা করেন নাই। রেনু কয়েকদিন আমাকে খুব সেবা করলো। যদিও আমাদের বিবাহ হয়েছে ছোটবেলায়, 1942 সালে আমাদের ফুলশয্যা হয়। জ্বর একটু ভালো হলো। কলকাতা যাব, পরীক্ষাও নিকটবর্তী। লেখাপড়া তো মোটেও করি না। দিনরাত রিলিফের কাজ করে কুল পাই না। আব্বা আমাকে এ সময় একটা কথা বলেছিলেন, বাবা, রাজনীতি করো, আপত্তি করব না। পাকিস্তানের জন্য সংগ্রাম করছো, এ তো সুখের কথা। তবে লেখাপড়া করতে ভুলিও না। লেখাপড়া না শিখলে মানুষ হতে পারবে না। আরেকটা কথা মনে রেখো, সিনসিয়ারিটি অফ পারপাস অ্যান্ড অনেস্টি অফ পারপাস থাকলে জীবনে পরাজিত হবে না। এ কথা কোনোদিন আমি ভুলি নাই। আরেকদিনের কথা, গোপালগঞ্জ শহরের কয়েকজন গণ্যমান্য ব্যক্তি আমার আব্বাকে বলেছিলেন, আপনার ছেলে যা আরম্ভ করেছে তাতে তার জেল খাটতে হবে, তার জীবনটা নষ্ট হয়ে যাবে, তাকে এখনই বাধা দেন। আমার আব্বা যে উত্তর করেছিলেন তা আমি নিজে শুনেছিলাম। তিনি বলেছিলেন, দেশের কাজ করছে, অন্যায় তো করছে না। যদি জেল খাটতে হয় খাটবে, তাতে আমি দুঃখ পাবো না।
জীবনটা নষ্ট নাও তো হতে পারে, আমি ওর কাছে বাধা দেব না। আমার মনে হয় পাকিস্তান না আনতে পারলে মুসলমানদের অস্তিত্ব থাকবে না। অনেক সময় আব্বা আমার সাথে রাজনৈতিক আলোচনা করতেন, আমাকে প্রশ্ন করতেন কেন পাকিস্তান চাই। আমি আব্বার কথার উত্তর দিতাম। একদিনের কথা মনে আছে, আব্বা ও আমি রাত 2টা পর্যন্ত রাজনীতির আলোচনা করি। আব্বা আমার আলোচনা শুনে খুশি হলেন, শুধু বললেন শেরে বাংলা একে ফজলুল হক সাহেবের বিরুদ্ধে কোনো ব্যক্তিগত আক্রমণ না করতে। একদিন আমার মাও আমাকে বলেছিলেন, বাবা যাহাই করো, হক সাহেবের বিরুদ্ধে কিছু বলিও না। শেরে বাংলা মিছিমিছি শেরে বাংলা হন নাই, বাংলার মাটিও তাকে ভালোবেসে ফেলেছিল। যখনই হক সাহেবের বিরুদ্ধে কিছু বলতে গেছি তখনই বাধা পেয়েছি। একদিন আমার মনে আছে, একটা সভা করছিলাম আমার নিজের ইউনিয়নে। হক সাহেব কেন লীগ ত্যাগ করলেন, কেন পাকিস্তান চান না এখন, কেন তিনি শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে মিলে মন্ত্রিসভা গঠন করেছেন, এই সমস্ত আলোচনা করছিলাম। হঠাৎ একজন বৃদ্ধ লোক, যিনি আমার দাদার খুব ভক্ত, আমাদের বাড়িতে সকল সময়ই আসতেন, আমাদের বংশের সকলকে খুব শ্রদ্ধা করতেন, দাঁড়িয়ে বললেন, যাহা কিছু বলার বলেন, হক সাহেবের বিরুদ্ধে কিছুই বলবেন না। তিনি যদি পাকিস্তান না চান, আমরাও চাই না। জিন্নাকে, তার নামও তো শুনি নাই, আমাদের গরিবের বন্ধু হক সাহেব। এ কথার পর আমি অন্যভাবে বক্তৃতা দিতে শুরু করলাম, সোজাসুজি ভাবে, আর হক সাহেবকে দোষ দিতে চেষ্টা করলাম না। কেন পাকিস্তান আমাদের প্রতিষ্ঠা করতে হবে তাই বোঝালাম। শুধু এইটুকুই না, যখনই হক সাহেবের বিরুদ্ধে কালো পতাকা দেখাতে গিয়েছি তখনই জনসাধারণ আমাদের মারপিট করেছে। একসময় ছাত্রদের নিয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছি, মার খেয়েছি। কয়েকবার মার খাওয়ার পরে আমাদের বক্তৃতার মোড় ঘুরিয়ে দিলাম। পূর্বে আমার দোষ ছিল, সোজাসুজি আক্রমণ করে বক্তৃতা দিতাম, তার ফল বেশি ভালো হতো না, উপকার করার চেয়ে অপকারই বেশি হতো। জনসাধারণ দুঃখ পেতে পারে ভেবে দাবিটা পরিষ্কার করে বুঝিয়ে দিতে চেষ্টা করতাম। পাকিস্তান দুইটা হবে, লাহোর প্রস্তাবের ভিত্তিতে। একটা বাংলা ও আসাম নিয়ে পূর্ব পাকিস্তান স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আর একটা পশ্চিম পাকিস্তান স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হবে পাঞ্জাব বেলুচিস্তান সীমান্ত ও সিন্ধু প্রদেশ নিয়ে। অন্যটা হবে হিন্দুস্তান, ওখানেও হিন্দুরাই সংখ্যাগুরু থাকবে, তবে সমান নাগরিক অধিকার পাবে হিন্দুস্তানের মুসলমানরাও। আমার কাছে ভারতবর্ষের একটা ম্যাপ থাকতো, আর হবিবুল্লাহ বাহার সাহেবের পাকিস্তান বইটা, এবং মুজিবুর রহমান খাঁ সাহেবও পাকিস্তান নামে একটা বিস্তৃত বই লিখেছিলেন সেটা। এই দুইটা বই আমার প্রায় মুখস্থের মতো ছিল। আজাদের কাটিংও আমার ব্যাগে থাকতো। সিপাহী বিদ্রোহ আর ওয়াহাবি আন্দোলনের ইতিহাসও আমার জানা ছিল। কেমন করে ব্রিটিশ রাজ মুসলমানদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়েছিল, কি করে রাতারাতি মুসলমানদের সর্বশান্ত করে হিন্দুদের সাহায্য করেছিল, মুসলমানরা ব্যবসা বাণিজ্য জমিদারি সিপাহী চাকরি থেকে কিভাবে বিতাড়িত হলো, মুসলমানদের স্থান হিন্দুদের দ্বারা পূরণ করতে শুরু করেছিল ইংরেজরা কেন। মুসলমানরা কিছুদিন পূর্বেও দেশ শাসন করেছে, তাই ইংরেজকে গ্রহণ করতে পারে নাই, সুযোগ পেলেই বিদ্রোহ করত। ওয়াহাবি আন্দোলন কি করে শুরু করেছিল হাজার হাজার বাঙালি মুজাহিদরা। বাংলাদেশ থেকে সমস্ত ভারতবর্ষ পায়ে হেঁটে সীমান্ত প্রদেশে যে জেহাদের শরিক হয়েছিল। তিতুমিরের জেহাদ, হাজী শরিয়তুল্লাহর ফরাজি আন্দোলন সম্বন্ধে আলোচনা করেই আমি পাকিস্তান আন্দোলনের ইতিহাস বলতাম। ভীষণভাবে হিন্দু বেনিয়া ও জমিদারদের আক্রমণ করতাম, এর কারণও যথেষ্ট ছিল। একসাথে লেখাপড়া করতাম, একসাথে বল খেলতাম, একসাথে বেড়াতাম, বন্ধুত্ব ছিল হিন্দুদের অনেকের সাথে। আমার বংশ খুব সম্মান পেত হিন্দু মুসলমানদের কাছ থেকে। কিন্তু আমি যখন কোনো হিন্দু বন্ধুর বাড়িতে বেড়াতে যেতাম, আমাকে অনেক সময় তাদের ঘরের মধ্যে নিতে সাহস করতো না আমার সহপাঠীরা। একদিনে একটা ঘটনা আমার মনে দাগ কেটে দিয়েছিল, আজও সেটা ভুলি নাই। আমার এক বন্ধু ছিল ননী কুমার দাস, একসাথে পড়তাম, কাছাকাছি বাসা ছিল, দিনভরই আমাদের বাসায় কাটাতো এবং গোপনে আমার সাথে খেত। ও ওর কাকার বাড়িতে থাকতো। একদিন ওদের বাড়িতে যাই, ও আমাকে ওদের থাকার ঘরে নিয়ে বসায়। ওর কাকিমাও আমাকে খুব ভালোবাসতো।
আমি চলে আসার কিছু সময় পরে ননি কাঁদো কাঁদো অবস্থায় আমার বাড়িতে এসে হাজির। আমি বললাম, ননি কি হয়েছে? ননি আমাকে বলল, তুই আমাদের বাসায় আর যাস না, কারণ তুই চলে আসার পর কাকিমা আমাকে খুব বকেছে তোকে ঘরে আনার জন্য, এবং সমস্ত ঘর আবার পরিষ্কার করেছে পানি দিয়ে, ও আমাকেও ঘর ধুতে বাধ্য করেছে। বললাম, যাব না, তুই আসিস। আরো অনেক হিন্দু ছেলেদের বাড়িতে গিয়েছি, কিন্তু আমার সহপাঠীরা আমাকে কোনোদিন এই কথা বলে নাই। অনেকের মা ও বাবা আমাকে আদরও করেছেন। এই ধরনের ব্যবহারের জন্য জাত ক্রোধ সৃষ্টি হয়েছে বাঙালি মুসলমান যুবকদের ও ছাত্রদের মধ্যে। শহরে এসেই এই ব্যবহার দেখেছি, কারণ আমাদের বাড়িতে হিন্দুরা যারা আসতো প্রায় সকলেই আমাদের শ্রদ্ধা করত। হিন্দুদের কয়েকটা গ্রামও ছিল যেগুলির বাসিন্দারা আমাদের বংশের কোনো না কোনো শরিকের প্রজা ছিল। হিন্দু মহাজন ও জমিদারদের অত্যাচারেও বাংলার মুসলমানরা অতিষ্ঠ হয়ে উঠেছিল, তাই মুসলমানরা ইংরেজদের সাথে অসহযোগ করেছিল। তাদের ভাষা শিখবে না, তাদের চাকরি নেবে না, এই সকল করেই মুসলমানরা পিছিয়ে পড়েছিল। আর হিন্দুরা ইংরেজি শিক্ষা গ্রহণ করে ইংরেজকে তোষামত করে অনেকটা উন্নতির দিকে অগ্রসর হয়েছিল। যখন আবার হিন্দুরা ইংরেজের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, তখন অনেকে ফাঁসি কাষ্ঠে ঝুলে মরতে দ্বিধা করে নাই। জীবনভর কারা জীবন ভোগ করেছে ইংরেজকে তাড়াবার জন্য। এই সময় যদি এই সকল নিঃস্বার্থ স্বাধীনতা সংগ্রামী ও ত্যাগী পুরুষরা ইংরেজদের বিরুদ্ধে আন্দোলনের সাথে সাথে হিন্দু ও মুসলমানদের মিলনের চেষ্টা করতেন, এবং মুসলমানদের উপর যে অত্যাচার ও জুলুম হিন্দু জমিদার ও বেনিয়ারা করেছিল তার বিরুদ্ধে রুখে দাঁড়াতেন, তাহলে তিক্ততা এত বাড়ত না। হিন্দু নেতাদের মধ্যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং নেতাজি সুভাষ বসু এ ব্যাপারটা বুঝেছিলেন, তাই তারা অনেক সময় হিন্দুদের হুঁশিয়ার করেছিলেন। কবিগুরুও তার লেখার ভেতর দিয়ে হিন্দুদের সাবধান করেছেন। এ কথাও সত্য, মুসলমান জমিদার ও তালুকদাররা হিন্দু প্রজাদের সঙ্গে একই রকম খারাপ ব্যবহার করত, হিন্দু হিসেবে নয়, প্রজা হিসেবে। এই সময় যখনই কোনো মুসলমান নেতা মুসলমানদের জন্য ন্যায্য দাবি করত, তখনই দেখা যেত হিন্দুদের মধ্যে অনেক শিক্ষিত এমনকি গুণী সম্প্রদায়ও চিৎকার করে বাধা দিতেন। মুসলমান নেতারাও পাকিস্তান সম্বন্ধে আলোচনা ও বক্তৃতা শুরু করার পূর্বে হিন্দুদের বিরুদ্ধে গালি দিয়ে শুরু করতেন। এই সময় আবুল হাসিম সাহেব মুসলিম লীগ কর্মীদের মধ্যে একটা নতুন প্রেরণা সৃষ্টি করেন এবং নতুন ভাবে যুক্তিতর্ক দিয়ে বোঝাতে চেষ্টা করতেন যে পাকিস্তান দাবি হিন্দুদের বিরুদ্ধে নয়, হিন্দু মুসলমানদের মিলানোর জন্য, এবং দুই ভাই যাতে শান্তিপূর্ণভাবে সুখে বাস করতে পারে তারই জন্য। তিনি আমাদের কিছু সংখ্যক কর্মীকে বেছে নিয়েছিলেন, তাদের নিয়ে রাতে আলোচনা সভা করতেন মুসলিম লীগ অফিসে। হাসিম সাহেব পূর্বে বর্ধমানে থাকতেন, সেখান থেকে মুসলিম লীগ অফিসে একটা রুমে এসে থাকতেন। কলকাতায় আসলে মুসলিম লীগ অফিসটা শহীদ সাহেব ভাড়া নিয়েছিলেন, তাকেই ভাড়া দিতে হয়েছে 1947 সাল পর্যন্ত। হাসিম সাহেব আমাদের বললেন, একটা লাইব্রেরি করতে হবে, তোমাদের লেখাপড়া করতে হবে, শুধু হিন্দুদের গালাগালি করলে পাকিস্তান আসবে না। আমি ছিলাম শহীদ সাহেবের ভক্ত। হাসিম সাহেব শহীদ সাহেবের ভক্ত ছিলেন বলে আমিও তাকে শ্রদ্ধা করতাম, তার হুকুম মানতাম। হাসিম সাহেবও শহীদ সাহেবের হুকুম ছাড়া কিছু করতেন না। মুসলিম লীগের ফান্ড ও অর্থ মানে শহীদ সাহেবের পকেট, টাকা পয়সা তাকেই জোগাড় করতে হতো। সে সম্বন্ধে পরে আলোচনা করব। হাসিম সাহেব বলতেন, মুসলিম লীগকে প্রতিক্রিয়াশীল শক্তির হাত থেকে উদ্ধার করতে হবে, গ্রাম থেকে প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, উপরের তলার প্রতিষ্ঠান করলে চলবে না, জমিদারদের পকেট থেকে প্রতিষ্ঠানকে বের করতে হবে। তিনি শহীদ সাহেবের সাথে পরামর্শ করে সমস্ত বাংলাদেশ ঘুরতে আরম্ভ করলেন। চমৎকার বক্তৃতা করতেন, ভাষার উপর দখল ছিল, ইংরেজি বাংলা দুই ভাষায় বক্তৃতা করতে পারতেন সুন্দরভাবে। এই সময় ছাত্রদের মধ্যে বেশ শক্তিশালী দুইটা দল সৃষ্টি হলো। আমি কলকাতায় এসে খবর পেলাম আমাদের দিল্লি যেতে হবে অল ইন্ডিয়া মুসলিম লীগ সম্মেলনে যোগদান করতে। তোড়জোড় পড়ে গেল, যারা যাবেন নিজের টাকাই যেতে হবে। আনোয়ার হোসেন সাহেব তার দলবল থেকে কয়েকজনকে নিলেন,
টাকাও বোধহয় জোগাড় করলেন। আমি ও ইসলামিয়া কলেজ ইউনিয়নের সেক্রেটারি মীর আশরাফুদ্দিন ঠিক করলাম আমরাও যাব নিজেদের টাকায়। আমাদের পূর্বেই ডেলিগেট করা হয়েছিল। মীর আশরাফুদ্দিন ওরফে মাখন বাড়ি ঢাকা জেলার মুন্সিগঞ্জ মহকুমার কাজী কসবা গ্রামে। আমার খালাতো বোনের ছেলে। ওর বাবা মা ছোটবেলায় মারা গেছেন, যথেষ্ট টাকা রেখে গেছেন। ওর বাবা তখনকার দিনে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। শহীদ সাহেবকে বললাম আমরা দিল্লি কনফারেন্সে যোগদান করব। তিনি বললেন খুব ভালো, দেখতে পারবে সমস্ত ভারতবর্ষের মুসলমান নেতাদের। আমরা দুইজন ও আনোয়ার সাহেবের দলের কয়েকজন একই ট্রেনে ভিন্ন ভিন্ন গাড়িতে রওনা করলাম। তাদের সাথে আমাদের মিল নাই। দুই মামু ভাগ্নে যা খরচ লাগবে দিল্লিতে তা কোনো মতে বন্দোবস্ত করে নিলাম। টাকার বেশি প্রয়োজন হলে আমি আমার বোনের কাছ থেকে আনতাম, বোন আব্বার কাছ থেকে নিত। আব্বা বলে দিয়েছেন তাকে আমার দরকার হলে টাকা দিতেন। আব্বা ছাড়াও মায়ের কাছ থেকেও আমি টাকা নিতে পারতাম। আর সময় সময় রেনুও আমাকে কিছু টাকা দিতে পারতো। রেনু যা কিছু জোগাড় করতো বাড়ি গেলে এবং দরকার হলে আমাকেই দিত। কোনো দিন আপত্তি করেন নাই, নিজে মোটেই খরচ করতো না। গ্রামের বাড়ি থাকতো, আমার জন্যই রাখতো। হাওড়া থেকে আমরা দিল্লিতে রওনা করলাম। এই প্রথমবার আমি বাংলাদেশের বাইরে রওনা করলাম। দিল্লি দেখার একটা প্রবল আগ্রহ আমার ছিল। ইতিহাসে পড়েছি, বন্ধু বান্ধবদের কাছ থেকে শুনেছি, তাই দিল্লির লালকেল্লা, জামে মসজিদ, কুতুব মিনার ও অন্যান্য ঐতিহাসিক জায়গাগুলি দেখতে হবে। নিজামুদ্দিন আউলিয়ার দরগায় যাব। আমরা দিল্লি পৌঁছালে মুসলিম লীগ স্বেচ্ছাসেবক আমাদের পৌঁছে দিল অ্যাংলো আরাবিয়ান কলেজ প্রাঙ্গণে। সেখানে আমাদের জন্য তাঁবু করা হয়েছে। তাঁবুতে আমরা দুইজন ছাড়াও আলিগড়ের একজন ছাত্র এবং আরেকজন বোধহয় এলাহাবাদ বা অন্য কোথাকার হবে। আনোয়ার সাহেবের দলবল অন্য একটা তাঁবুতে রইলেন। বিরাট প্যান্ডেল করা হয়েছে। আমরা ডেলিগেট কার্ড নিয়ে সভায় উপস্থিত হলাম। বাংলাদেশের প্রতিনিধিদের জন্য আলাদা জায়গা রাখা হয়েছে। প্রথম দিন কনফারেন্স হয়ে যাওয়ার পরে মোহাম্মদ আলী জিন্নাকে হাতির পিঠে নিয়ে এক বিরাট শোভাযাত্রা বের হলো। আমরাও সাথে সাথে রইলাম। লোকে লোকারণ্য, রাস্তায় রাস্তায় পানি খাওয়ার বন্দোবস্ত রেখেছে। বোধহয় এই সময় পানি না রাখলে বহু লোক মারা যেত। দিল্লির পুরানো শহর আমরা ঘুরে বিকালে ফিরে এলাম। রাতে আবার কনফারেন্স শুরু হলো। এই সময়কার একজনের কথা আজও আমি ভুলতে পারি না। উর্দুতে 3 ঘন্টা বক্তৃতা করলেন। যেমন গলা তেমনি বলার ভঙ্গি। উর্দু ভালো বুঝতাম না। কলকাতার উর্দু একটু বুঝলেও এ উর্দু বোঝা আমার পক্ষে বেশ কষ্টকর। বক্তৃতা করছিলেন নবাব ইয়ার জং বাহাদুর। তিনি হায়দ্রাবাদের লোক ছিলেন, স্টেট মুসলিম লীগের সভাপতি ছিলেন। তার বক্তৃতা না বুঝলেও সভা ছেড়ে আসা কষ্টকর ছিল। শরীর আমার খারাপ হয়ে পড়ে। দিনের বেলা ভীষণ গরম, রাতে ঠান্ডা। সকালে আর বিছানা ছেড়ে উঠতে পারি নাই। বুকে পেটে আমার সমস্ত শরীরে বেদনা। 2-3 দিন পায়খানা হয় নাই। অসহ্য যন্ত্রণা আমার শরীরে। দুপুর পর্যন্ত না খেয়ে শুয়েই রইলাম। মাখন আমার কাছেই বসে আছে। ডাক্তার ডাকতে হবে। কাউকে চিনি জানি না। একজন স্বেচ্ছাসেবককে বলা হলো। তিনি বললেন আভি নেহি, থোড়া বাদ। তাকে আর দেখা গেল না, থোড়া বাদই রয়ে গেল। বিকেলের দিকে মাখন খুব ব্যস্ত হয়ে পড়লো। আমারও ভয় হলো, এই বিদেশে কি হবে, টাকা পয়সাও নাই। মাখন বলল, মামা আমি যাই, ডাক্তার যেখানে পাই নিয়ে আসতে চেষ্টা করি। এভাবে থাকলে তো বিপদ হবে। শহীদ সাহেব কোথায় থাকেন জানি না। অন্যান্য নেতাদের বলেও কোনো ফল হয় নাই। কে কার খবর রাখে? মাখন যখন বাইরে যাচ্ছিল ঠিক এই সময় দেখি হেকিম খলিলুর রহমান আমাকে দেখতে এসেছেন। তিনি জানেন না আমি অসুস্থ। খলিলুর রহমানকে আমরা খলিল ভাই বলতাম। ছাত্রলীগের বিখ্যাত কর্মী ছিলেন। আলিয়া মাদ্রাসায় পড়তেন এবং ইলিয়ট হোস্টেলে থাকতেন। ইলিয়ট হোস্টেল আর বেকার হোস্টেল পাশাপাশি। আমরা ঠাট্টা করে বলতাম ইডিয়ট হোস্টেল। খলিল ভাই আলিয়া মাদ্রাসা থেকে পাশ করে দিল্লিতে এসেছিলেন 1 বছর পূর্বে হাকিম আজমল খাঁ সাহেবের হেকিমি বিদ্যালয়ে হেকিমি শিখবার জন্য। আমার অবস্থা দেখে তিনি বললেন, কি সর্বনাশ, কাউকে খবরও দাও নাই? তিনি মাখনকে বললেন, আপনার ডাক্তার ডাকতে হবে না, আমি ডাক্তার নিয়ে আসছি। আধ ঘন্টার মধ্যে খলিল ভাই একজন হেকিম নিয়ে উপস্থিত হলেন।
তিনি আমাকে ভালোভাবে পরীক্ষা করে কিছু ওষুধ দিলেন। তাকে খলিল ভাই পূর্বেই আমার রোগের কথা বলেছিলেন। তিনি আমাকে বললেন, ভয় নাই, ওষুধ খাওয়ার পরে 3 বার আপনার পায়খানা হবে, রাতে আর কিছুই খাবেন না, ভোরে এই ওষুধটা খাবেন, বিকালে আপনি ভালো হয়ে যাবেন। তিনি যা বললেন তাই হলো। পরের দিন সুস্থ বোধ করতে লাগলাম। কনফারেন্সও শেষ হয়ে যাবে। খলিল ভাই আমাদের সাথেই 2 দিন থাকবেন, আমাদের দিল্লির সকল কিছু ঘুরে ঘুরে দেখাবেন। এই সময় আরেকটা ঘটনা ঘটলো। বরিশালের নুরুদ্দিন আহমেদের সাথে আনোয়ার সাহেবের ঝগড়া হয়েছে। নুরুদ্দিন রাগ করে আমাদের কাছে চলে এসেছে। তার টাকা পয়সাও আনোয়ার সাহেবের কাছে। তাকে কিছুই দেয় নাই, একদম খালি হাতে আমার ও মাখনের কাছে এসে হাজির। বলল, না খেয়ে মারা যাব, দরকার হয় হেঁটে কলকাতা যাব, তবু ওর কাছে আর যাব না। এই নুরুদ্দিন সাহেবকে মাখন ইসলামিয়া কলেজ ইউনিয়নের ইলেকশনে জেনারেল সেক্রেটারি পদে পরাজিত করেছিল। নুরুদ্দিনকে ছাত্ররা ভালোবাসতো, কিন্তু সে আনোয়ার সাহেবের দলে ছিল বলে তাকে পরাজিত হতে হয়েছিল। আইয়ে পড়লেও দলের নেতা আমিই ছিলাম। আমরা একই হোস্টেলে থাকতাম। বললাম, ঠিক আছে, তোমার ওর কাছে যাওয়া লাগবে না, যেভাবে হয় চলে যাবে। যদিও ওর জন্য টিকিট করার টাকা আমাদের কাছে নাই। 3 দিন থাকবো ঠিক হলো, খাবার খরচ বেশি, হোটেলে খেতে হয়। 2 দিনের মধ্যে খলিল সাহেবকে নিয়ে দিল্লি লাল কেল্লা, দেওয়ানি আম, দেওয়ানি খাস, কুতুব মিনার, নিজামুদ্দিন আউলিয়ার দরগা, নতুন দিল্লি দেখে ফেললাম। কিছু টাকা খরচ হয়ে গেল। হিসাব করে দেখলাম 3 জনের টিকিট করার টাকা আমাদের নাই। 2খানা টিকিট করা যায়, কিন্তু না খেয়ে থাকতে হবে। খলিল ভাই একমাত্র বন্ধু, তবে তিনি তখনও ছাত্র, তার কাছেও টাকা পয়সা নাই। যা হোক, আর দেরি না করে স্টেশনে এসে হাজির হলাম। 3জনে পরামর্শ করে ঠিক করলাম 1খানা টিকিট করব এবং কোন সার্ভেন্ট ক্লাসে উঠে পড়ব। ধরা যদি পড়ি, হাওড়ায় একটা বন্দোবস্ত করা যাবে। প্রথম শ্রেণীর প্যাসেঞ্জারদের গাড়ির সাথেই চাকরদের জন্য একটা করে ছোট্ট গাড়ি থাকে। সাহেবদের কাজকর্ম করে এখানে এসে থাকে চাকররা। দিল্লি যাওয়ার সময় আমরা ইন্টার ক্লাসে যাই। এখন টাকা ফুরিয়ে গেছে, কি করি? 1খানা তৃতীয় শ্রেণীর টিকিট কিনলাম হাওড়া পর্যন্ত, আর 2খানা প্ল্যাটফর্ম টিকিট কিনে স্টেশনের ভিতরে আসলাম। মাখনের চেহারা খুব সুন্দর, দেখলে কেউ বিশ্বাস করবে না চাকর হতে পারে। আমরা শুনলাম খান বাহাদুর আব্দুল মমিন সাহেব এই বগিতে যাবেন। নুরুদ্দিন খোঁজ এনেছে, ভাবলাম বিপদে পড়লে একটা কিছু করা যাবে। নুরুদ্দিনকে খান বাহাদুর সাহেব চিনতেন, তিনি রেলওয়ে বোর্ডের মেম্বারও ছিলেন। আমরা তার গাড়ির পাশের সার্ভেন্ট ক্লাসে উঠে পড়লাম। মাখনকে বললাম, তুমি উপরে উঠে শুয়ে থাকো, তোমাকে দেখলে ধরা পড়বো। এই সকল গাড়িতে বোধহয় কোনো রেলওয়ে কর্মচারী আসবে না, নুরুদ্দিনকে সামনে দিব যদি কেউ আসে। একবার এক চেকার সাহেব জিজ্ঞাসা করলেন, তোমরা কোন সাহেবের লোক? নুরুদ্দিন ঝট করে উত্তর দিল, মোমেন সাহেব কা। ভদ্রলোক চলে গেলেন। কিছু কিছু ফল ফলাদি নুরুদ্দিন কিন্তু আমরা 3জন খেতাম। ভাত বা রুটি খাবার পয়সা নাই। 3জনে ভাত খেতে হলে তো 1 পয়সাও থাকবে না। কোনো মতে হাওড়া পৌঁছালাম। এখন উপায় কি? পরামর্শ করে ঠিক হলো মাখন টিকিট নিয়ে সকলের মালপত্র নিয়ে বের হয়ে যাবে। মালপত্র কোথাও রেখে 3খানা প্ল্যাটফর্ম টিকিট নিয়ে আবার ঢুকবে। আমরা একসাথে বের হয়ে যাব। গাড়ি থামার সাথে সাথে মাখন নেমে গেল। আমরা 2জন ময়লা জামা কাপড় পরে আছি। দেখলে কেউ বিশ্বাস করবে না যে আমরা দিল্লি থেকে আসতে পারি। চশমা খুলে লুকিয়ে রেখেছি। মাখন 3খানা প্ল্যাটফর্ম টিকিট নিয়ে ফিরে এসেছে। তখন প্যাসেঞ্জার প্রায়ই চলে গেছে। 2-4 জন আছে যাদের মালপত্র বেশি, তাদের পাশ দিয়ে আমরা 2জন ঘুরছি। মাখন আমাদের প্ল্যাটফর্ম টিকিট দিল। 3জন একসঙ্গে বেরিয়ে গেলাম। তখন হিসাব করে দেখি আমাদের কাছে 1 টাকার মতো আছে। আমরা বাসে উঠে হাওড়া থেকে বেকার হোস্টেলে ফিরে এলাম। না খেয়ে আমাদের অবস্থা কাহিল হয়ে গেছে।